বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু। দশম শ্রেণী বলতে তোমাদের এখানে দুইটা দশম শ্রেণী আছে, একটা হচ্ছে পরীক্ষার্থী আর একটা হচ্ছে নিউট্রেন। যারা আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি নিউ, তার মানে নিউট্রেন যারা আছো তাদের ক্লাস লেকচার নাম্বার হচ্ছে 1। আমরা যতটুকু জানি যে তোমাদেরকে পড়ানো হয়েছে পঞ্চম চ্যাপ্টার রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে সেখানে তোমাদের যোজনী এবং যোজ্যতা সম্পর্কে, তোমাদেরকে যৌগমূলক সম্পর্কে তোমাদের অবগত করা হয়েছে। এবার আমরা আসবো রাসায়নিক বন্ধনটা, আসলে রাসায়নিক বন্ধন কি তোমাদেরকে সেটাও বলা হয়েছে। এখন আমরা হচ্ছে রাসায়নিক বন্ধন প্রকারভেদ, আর রাসায়নিক বন্ধন প্রকারভেদ সম্পর্কে তোমাদের একটু আলোচনা করি। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমাদের এখন পড়ানো হবে। আমরা জানি রাসায়নিক বন্ধন হচ্ছে 5 প্রকার, কিন্তু তোমাদের বইয়ে মূলত আলোচনা করা হচ্ছে 3 প্রকার। সরি, রাসায়নিক বন্ধন 4 প্রকার, তোমাদের বইয়ে আলোচনা আছে 3 প্রকার। কি বন্ধন আছে তোমাদের বইয়ের আলোকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এখানে তোমাদের বই, বারবার বলছি, বোঝানোর জন্য 3 প্রকার দেওয়া আছে। কি কি দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে? 3 প্রকার দেওয়া আছে। যার 1 নম্বরটা দেওয়া আছে যে আয়নিক বন্ধন, যার 1 নম্বরটা দেওয়া আছে আয়নিক বা তড়িৎযোজী, আয়নিক বা তড়িৎযোজী বন্ধন, আয়নিক বা তড়িৎযোজী বন্ধন, ঠিক আছে। আর 2 নম্বরটা দেওয়া আছে সমযোজী বন্ধন বা অতড়িৎ বন্ধন, একই কথা, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আরেকটা দেওয়া আছে তোমাদের ধাতব বন্ধন। এই তিনটি তোমাদের বইয়ে, তোমাদের সিলেবাসে দেওয়া আছে, বাকিগুলো দেওয়া নাই, ঠিক আছে। এই 3টি বন্ধন তোমাদের বইয়ের আলোকে দেওয়া আছে। রাসায়নিক বন্ধন মোট 3 প্রকার দেওয়া আছে। একটা আয়নিক বন্ধন বা সমতড়িৎযোজী বন্ধন, একটা সমযোজী বন্ধন, হচ্ছে ধাতব বন্ধন। এই 3টা বন্ধন দেওয়া আছে, যার প্রথম বন্ধন সম্পর্কে আমরা আলোচনা করব। আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে কয়েকটা শর্ত বা বৈশিষ্ট্য পাওয়া চলে। যদি কি বলি বৈশিষ্ট্য, তড়িৎযোজী বন্ধনে আমরা শর্ত বলতে পারি বা বৈশিষ্ট্য বলতে পারি, শর্তই বলতে পারি। শর্ত লিখলাম। 1 নম্বর শর্তটা হচ্ছে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি, যদি একটি ধাতু আর একটি অধাতু, কি হবে? একটি ধাতু অপরটি অধাতু হতে হবে, অপরটি অধাতু হতে হবে, অপরটি কি হতে হবে? অপরটি অধাতু হতে হবে, ঠিক আছে। একটি ধাতু অপরটি অধাতু হতে হবে, হতে হবে 1 নম্বর শর্ত। 2 নম্বরটা যদি শর্ত দিই আমরা, তাহলে আমরা বলতে পারি, দেখি, ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে। ধনাত্মক ও ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হতে হবে। ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত, প্রান্ত সৃষ্টি হতে হবে, সৃষ্টি হতে হবে। 3 নম্বরটা যদি আমরা দিই, তাহলে কি করতে হবে? বিদ্যুৎ পরিবহন করতে হবে। কি করতে হবে? বিদ্যুৎ পরিবহন করতে হবে, তড়িৎ পরিবাহী হতে হবে। সোজা কথা, তড়িৎ পরিবাহী, পরিবাহী হতে হবে, হতে হবে। তারপরে 4 নম্বরটা আমি যদি বলি, 4 নম্বরটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তাহলে 4 নম্বরটা যদি বলি, 4 নম্বরটা হচ্ছে তাহলে পানিতে দ্রবীয়, পানিতে কি হতে হবে? পানিতে দ্রবীয় হতে হবে, পানিতে
দ্রবণীয়। তাহলে আমি চারটি শর্তের কথা বললাম, যে কি আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধন যদি আমরা করি তাহলে আয়নিক বন্ধন একটা যৌগকে আমরা আয়নিক বন্ধন বলতে পারবো, বা হ্যাঁ একটা যৌগ বা একটা পদার্থকে আমরা আয়নিক বন্ধন তখনই বলতে পারবো যখন তার মধ্যে এই শর্তগুলো থাকবে। এক নম্বর শর্ত কি, যার একটা ধাতু অপরটি অধাতু হতে হবে, ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হতে হবে, তড়িৎ পরিবাহী হতে হবে, পানিতে দ্রবণীয় হবে। পানিতে কি হবে? দ্রবণীয়। এই পদার্থটাকে আমরা বলতে পারি হচ্ছে তাহলে কি বলতে পারি, এই পদার্থটাকে আমরা বলতে পারি হচ্ছে আয়নিক বন্ধন। এখন কথা হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযুতি বন্ধন বলতে আমরা কি বুঝি, আগে সেটা আমরা সংজ্ঞা লিখি, তাহলে আমরা বুঝতে পারবো। এই সংজ্ঞাটা তুমি বিভিন্নভাবে মানে দিতে হবে, বিভিন্নভাবে দিতে পারো। মানে যদি তোমার এই সম্পর্কে ধারণা থাকে তাহলে আমি বলতে পারবো তুমি এই সংজ্ঞাটা বা নিজের মতো করে তুমি একটু লিখতে পারো। যেমন আয়নিক বন্ধন বা তড়িৎযুতি বন্ধন, আমি একটু আয়নিক বন্ধনে লিখলাম তোমাদের বোঝার জন্য। আয়নিক বন্ধনটা কি? আয়নিক বন্ধনটা হচ্ছে যে রাসায়নিক বন্ধনে বা যে রাসায়নিক যৌগের ক্ষেত্রে বা রাসায়নিক যৌগের গঠনের ক্ষেত্রে একটি মৌল অপর একটি মৌলের সাথে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, ত্যাগ বা কি করে গ্রহণ করে বন্ধন বা যৌগ গঠন করে বা যুক্ত হয়, তাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। আমি সহজ কথায় বললাম যে কি, যে সকল যৌগ বা মৌল, যে সকল মৌল একটি ইলেকট্রন ত্যাগ বা অপরটি ইলেকট্রন গ্রহণ করে কি করা হয়, মানে যুক্ত হয়ে রাসায়নিক যৌগ গঠন করে, তাদেরকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। ঠিক আছে, আয়নিক বন্ধনের কি থাকতে হবে তাহলে, দেখি যে সকল মৌল একটি পরমাণু ত্যাগ করে অপরটি ইলেকট্রন কি করে, যে রাসায়নিক বন্ধনে আমরা বলতে পারি যে রাসায়নিক বন্ধনে বা যৌগে, ইচ্ছা মতো লেখা যায়, যে রাসায়নিক যৌগে একটি পরমাণু যে রাসায়নিক বন্ধনে একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অপরটি সেই ইলেকট্রন গ্রহণ করে, একবার সব কিছু লিখলাম, ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি, ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টির মাধ্যমে বন্ধন গঠন করে, তাকে আয়নিক বন্ধন বলে। আয়নিক বন্ধন বলতে আমি কি বুঝলাম, যে রাসায়নিক বন্ধনে একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অপরটি সেই পরমাণু বা অপর একটা পরমাণু, আমি সরি মিস্টেক হয়েছে, অপরটি সেই ইলেকট্রন, ঠিক আছে, মানে দুইটি পরমাণু থাকতে হবে, যে দুইটি পরমাণু যথাযথ যে রাসায়নিক বন্ধনে একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অপরটি সেই ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টির মাধ্যমে বন্ধন গঠন করে, তাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। এটা হচ্ছে আয়নিক। এই সূত্র তো বই সুন্দর করে দেওয়া আছে, সূত্র
আরো তিনটি ভাবে এই সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করা যায়, কিন্তু মূল সত্যটা থাকতে হবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ। যে ইলেকট্রন ত্যাগ এটা হচ্ছে গ্রহণ, আর এখানে ত্যাগের শব্দ, আবার এখানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত এই শর্তগুলো থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আয়নিক বন্ধনের শর্ত। এখন আয়নিক বন্ধনের কিছু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু বৈশিষ্ট্য আলোচনা আছে, তার আগে আমি তোমাদের এই বৈশিষ্ট্যগুলো লিখে দিই। বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য আয়নিক যে এই আয়নিক যৌগ বন্ধনের যে বৈশিষ্ট্য বা আয়নিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য শর্ত বা বৈশিষ্ট্যগুলো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত, অর্থাৎ পানিতে বৈশিষ্ট্যের মধ্যে এগুলো লিখবা যে পানিতে দ্রবীভূত, অর্থাৎ আচ্ছা এগুলো না লিখে দিই, যে চারটি শর্ত আমি লিখে দিছি ওর সাথে আরো যোগ করে নিবা। 5 নম্বর যোগ করে নিবা হচ্ছে আয়নিক যৌগ হচ্ছে কারণে আয়নিক যৌগ সমূহ ভঙ্গুর প্রকৃতি হয়, ভঙ্গুর প্রকৃতির হয়। 6 নম্বরটা লিখা হচ্ছে আয়নিক যৌগ সমূহ ডাইপোল হয়। ঠিক আছে, ডাইপোলার সৃষ্টি করে, ডাইপোল সৃষ্টি করে। এই কটা বৈশিষ্ট্য তোমরা যুক্ত করে নিও। ঠিক আছে, তারপরে কি হলো, তার প্রথম মোট বৈশিষ্ট্য দিলাম হচ্ছে 6টা। 1 নম্বর বৈশিষ্ট্য দিলাম হচ্ছে একটি ধাতু এবং একটি অধাতু হতে হবে। 2 নম্বরটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে। 3 নম্বরটা দিয়েছিলাম হচ্ছে এরা হচ্ছে কারণে কি করতে হবে, যে বিদ্যুৎ পরিবহন করতে হবে। 4 নম্বরটা হচ্ছে পানিতে দ্রবীভূত হবে। এখন আমরা দেখাবো যে কিভাবে আয়নিক যৌগের সময় বৈশিষ্ট্য আকারে আমরা একটা একটা করে দেখে দেওয়ার চেষ্টা করব, যে তোমাদের আসলে আমরা যে শর্ত বা বৈশিষ্ট্য দিয়েছি সেই শর্ত বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিনা। আমরা 1 নম্বর একটা বৈশিষ্ট্য দিয়েছিলাম যে কি একটা কি হতে হবে ধাতু, একটা হচ্ছে ধাতু প্লাস আরেকটা কি হতে হবে অধাতু হবে। 1 নম্বর যে বৈশিষ্ট্য আমরা দিয়েছিলাম, এই বৈশিষ্ট্য আবার আমরা বলি। আমরা জানি সোডিয়াম হচ্ছে কি ধাতু যার পারমাণবিক সংখ্যা 11, আর একটা কি আছে ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 17। এগুলো তোমরা খুব সুন্দর পারো, তবে 17 এইটা হচ্ছে আমাদের হচ্ছে কারণ দুইটি যৌগ। যা সোডিয়ামটা হচ্ছে কি আমরা সবাই জানি সোডিয়াম হচ্ছে ধাতু, আর হচ্ছে ক্লোরিনটা কি, ক্লোরিনটা হচ্ছে অধাতু। ক্লোরিনটা কি, ক্লোরিন হচ্ছে অধাতু। এই ধাতু এবং অধাতুর ক্ষেত্রে আমরা যখন সোডিয়ামের ক্ষেত্রে যাই তখন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন থাকে। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা। ঠিক তেমনি ভাবে এই ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। দেখো 7টা ইলেকট্রন যদি থাকে আর এখানে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে এই ক্লোরিনটা কি করে থাকে? ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করে, এই একটা ইলেকট্রন যখন কি করে ত্যাগ করে দেয়, যখন ত্যাগ করে দেয় তখন যে বিষয়টা হয়, তখন দেখা যায় যে এখানে বন্ধন গঠন করে দেয়। অর্থাৎ যখন ত্যাগ করে তখন সোডিয়ামটা প্লাস লেখা হয়, আর হচ্ছে যখন ক্লোরিনটা যোগ্যতা মাইনাস লেখা হয়। মানে 2 নম্বর শর্ত আমি বলেছিলাম যে কি একটা ধনাত্মক প্রান্ত সৃষ্টি হবে, একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে। ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যখন সৃষ্টি হয় তখন আমরা এরকম গঠন করতে পারি সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর শর্ত লিখলাম যে একটা ধাতু হবে একটা অধাতু হবে, এবং তারা কি করবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে। অর্থাৎ ত্যাগ বা গ্রহণ করার পরে তাহলে এখানে সোডিয়ামটা ত্যাগ করলো, ক্লোরিনটা সেটা গ্রহণ করলো, গ্রহণ করে সোডিয়াম ত্যাগ করে কিসে পরিণত হতো? প্লাসে পরিণত হচ্ছে, আর হচ্ছে ক্লোরিন গ্রহণ করে ঋণাত্মকে পরিণত হওয়ার পরে আমরা সোডিয়াম ক্লোরাইড গঠন করে দিয়েছি। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য প্রথম শর্ত। তো আগামী লেকচারে তোমাদেরকে পরবর্তী বৈশিষ্ট্যগুলো বোঝানো হবে। এই পর্যন্ত তোমরা একটু বুঝবা, যে ক্লাস করবা, দেখবা, যদি না বুঝো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবো, আমরা তোমাদের সমস্যাটা সলভ করার চেষ্টা করবো।